খোলা ড্রেন আর নালায় মৃত্যু ফাঁদ চট্টগ্রাম নগরী 3 মাসে 4 মৃত্যু নির্বিকার তদারকি প্রতিষ্ঠানগুলো। ডিজিটাল ই কমার্স চলছে অ্যানালগে, কয়েকশো কোটি টাকা আটকে রেখেছে পেমেন্ট গেটওয়ে কোম্পানি। 9 বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধবিহারের হামলা মামলার বিচার, ন্যায় বিচার নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। আমন মৌসুমে ইউরিয়া সারের দাম বেড়েছে 80 থেকে 100 টাকা, নেই বাজার তদারকি, বিপাকে প্রান্তিক চাষিরা। এবং ভারতের রপ্তানি বাড়ায় বেনাপোল স্থলবন্দরে ব্যাপক পণ্য জট, বিকল্প ব্যবস্থার আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলী আশরাফ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, যাচ্ছি পুরো খবরে। রাস্তার পাশের খোলা ড্রেন আর নালা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম নগরীতে। মাত্র 3 মাসের ব্যবধানে খাল নালায় পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে নির্বিকার তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো, বরং তারা দায় সারছে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে। গত 25 আগস্ট মুরাদপুরের চশমাখালে নিখোঁজ হলেও সন্ধান মেলেনি সবজি বিক্রেতা সালেহ আহমেদ। 30 জুন একই খালে অটোরিকশা উল্টে প্রাণ হারান 2 জন। সোমবার রাতে আগ্রাবাদে ড্রেনে পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। নগরবাসীর অভিযোগ, নালার উপরে স্ল্যাব এবং রাস্তার পাশের খালে নিরাপত্তা দেয়াল না থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা। এরকম সাদিয়া কয়টা মরলে যে মনে করেন এই প্রশাসনের এবং কি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের মনে করে টনক লড়বে। কিছু করতেছে না, দেশের জন্য কি নগরের জন্য কিছু, ওনারা শুধু চাচ্ছে ওনাদের গদিটা শক্ত। ফুটপাথগুলো যদি চলাচলের উপযোগী করতো তাহলে আজকে আমাদের বোনটা এভাবে তার মৃত্যু হতো না। নগরীর খাল নালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তবে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় এর বড় একটি অংশের দেখভাল করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু দুর্ঘটনার পর দায় নিতে রাজি নয় কেউ। এক্সপ্রেসওয়ে দেওনাট হতে পতেঙ্গা পর্যন্ত যে কাজ চলছে এগুলো সিটি কর্পোরেশনের আওতায় নেই। এখন এটা মেইনটেনেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। আমি মনে করি কিছুটা অবহেলা আছে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে বাড়ছে জনদুর্ভোগ ও প্রাণহানির ঘটনা। এজন্য নালাতে স্ল্যাব ও খালের ধারে নিরাপত্তা দেয়াল বসানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটার দায় কাউকে না কাউকে স্বীকার করা প্রয়োজন এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য অনিরাপদ স্থানগুলিকে শনাক্ত করে দ্রুত একটি প্রকল্প প্রণয়ন করে নিরাপত্তা বেষ্টনী দেওয়া এবং অনিরাপদ জায়গাগুলিকে নিরাপদ করার উদ্যোগ সিটি কর্পোরেশনকেই গ্রহণ করতে হবে। দুর্ঘটনার পর নড়েচড়ে বসলেও কিছুদিন পর সবকিছুই চাপা পড়ে যায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান, চট্টগ্রামে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, 3 মাসে 4 জন মারা গেল। তো নালায় স্ল্যাব বা খালের পাশে নিরাপত্তা দেয়াল বসানোর বিষয়ে সিটি কর্পোরেশন থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, গত পরশুদিন রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেহরিন মাহমুদ সাদিয়া যখন মারা যান, এরপর আমরা দেখেছি কেন আসলে জনগণের ক্ষোভ দেখেছি এবং সেই ক্ষোভের প্রেক্ষিতে আমরা দেখেছি আসলে গতকালকে রাতে এক ধরনের জাদুকরী শক্তি সিটি কর্পোরেশন এখানে একটি স্ল্যাব বসিয়েছে এবং স্ল্যাব বসানোর পরেই এখানে লোকজন হাঁটাচলা করতে পারছেন। আপনি আমার ঠিক পেছনে কাঠ দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে সাদিয়া পড়ে গিয়েছিল এবং মজার বিষয় হচ্ছে সাদিয়া যে জায়গাটিতে পড়ে গেছে সেই জায়গাটি এখন আসলে বোঝার কোনো পদ্ধতি, অর্থাৎ গতকালকে থেকে মানুষের যে রোশানল ছিল সেই রোশানলের ফলে সেখানে বড় স্ল্যাব বসানো হয়েছে এবং সেখান দিয়ে এখন রীতিমতো গাড়ি চলছে এবং এখানকার লোকজনের অভিযোগ হচ্ছে এই কাজটি যদি আরও আগে করা হতো তাহলে হয়তো সাদিয়া কীভাবে প্রাণ দিতে হতো না। আমরা দেখেছি গত 25 তারিখ আগস্ট মাসের 25 তারিখ সবজি বিক্রেতা সালেহ আহমদ যে নালায় পড়ে গিয়েছিলেন মুরাদপুরে, সেই সালেহ আহমদের খোঁজ এখনো পর্যন্ত আসলে পাওয়া যায়নি।
তারই মধ্যে আসলে সাদিয়া মারা গেল এবং সাদিয়া মারা যাওয়ার পরে সিটি কর্পোরেশনের কাছে আমরা যখন শরণাপন্ন হয়েছি, সিটি মেয়র আসলে বিষয়টিকে পুরোপুরি সিডিএর উপর দোষটি চাপিয়ে নিজের যে দায়িত্ব সেটি আসলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একইভাবে সিডিও যেটি বলছে সেটি হচ্ছে তারা বলছে যে এত বড় প্রজেক্ট যেখানে তাদের চালানো হচ্ছে পাশাপাশি, এবং সেই কারণে তারা মনে করছে যে অন্যান্য সংস্থারও এই ক্ষেত্রে আসলে এগিয়ে আসা উচিত এবং সেই ধাক্কাধাক্কির দোলাচলে কিন্তু সাদিয়া কিংবা সালেহ মর্তি বা তারও আগে যারা মারা গেছে তাদের এই পরিণতি পরিলক্ষিত করতে হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আছেন, যারা এখানে পাড়ার সর্দার রয়েছেন তাদের সাথে কথা বলছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে সিটি কর্পোরেশনকে একাধিকবার এখানে যে বিশাল গর্ত ছিল সেই গর্তে পড়ে মানুষ মারা যেতে পারে, নিখোঁজ হতে পারে এরকম আশঙ্কার কথা জানিয়েছিলেন, কিন্তু তারা আসলে কোনোভাবে সেটি কর্ণপাত করেন এবং কর্ণপাত না করাতে আজকের এই ঘটনাটি ঘটেছে। আমার ঠিক পেছনে যেই বাউন্ডারি দিয়ে যেই জায়গাটা দেখছেন তার ঠিক বাম পাশে যেখানে এখন মানুষ চলাচল করছে, গাড়ি চলাচল করছে, একটি বিশাল গর্ত ছিল। গতকালকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তড়িঘড়ি করে সেটি কোনোভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণে এখন লোকজন চলাচল করতে পারছে। যদি সেই স্ল্যাবটি আগে বসানো হতো তাহলে হয়তো নির্মমভাবে সাদিয়াকে প্রাণ দিতে হতো না। এই হচ্ছে আসলে চট্টগ্রামে যে সাদিয়া নিখোঁজ তার সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ই কমার্স নীতিমালার স্ক্রু সিস্টেমে ডিজিটাল ই কমার্স চলছে অ্যানালগ সিস্টেমে। কোম্পানিগুলো গ্রাহকের পণ্য বুঝিয়ে দেওয়ার পরও টাকা আটকে রাখার অভিযোগ পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে। তারা নানা অজুহাত দেখালেও বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। জুলাইয়ে পাশ হয় ই কমার্সের নতুন নীতিমালা। গ্রাহকের অর্থ সুরক্ষায় আনা হয় স্ক্রু সিস্টেম। বলা হয় গ্রাহক পণ্য পাবার পরপরই ছাড় পাবে পেমেন্টকৃত অর্থ। কিন্তু পণ্য ডেলিভারি দেওয়ার পরও দ্রুত টাকা না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ব্যবসায়ীর। এর প্রভাব পড়েছে পণ্য সরবরাহে। আস্থাহীনতা তৈরি হচ্ছে গ্রাহকের। পণ্য বা টাকা ফেরত না পেয়ে অভিযোগ কেন্দ্রে ভিড় করছেন গ্রাহকরা। যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি সিস্টেমটাই যদি অটোমেটেড সিস্টেম না করা হয়, যে একজন কাস্টমার ডেলিভারি পাওয়ার সাথে সাথে একটা ওটিপি সিস্টেমে যদি না যায়, ওটিপি পেলে তারা যদি সেটাকে ভেরিফাই করে দেয়, তাহলে সেই সিস্টেমটা সরাসরি ক্যান হিট টু দ্য পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক সেই ট্রানজ্যাকশনগুলো জানতে পারে, কিন্তু সেক্ষেত্রে এরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করে। ই কমার্স প্রতিষ্ঠানগুলো বলছে গত 2 মাসে যে পরিমাণ পণ্য ডেলিভারি করা হয়েছে তার 20% টাকা পাওয়া গেছে। এছাড়া নীতিমালা হওয়ার আগে লেনদেনের টাকাও এসক্রো সিস্টেমে দেয়া হয়েছে, যে কারণে আলিশা মার্ট, কিউকম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা গেটওয়েতে আটকা পড়েছে। অভিযোগ জানিয়ে কোম্পানিগুলো চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আমাদের যেমন 450 কোটি টাকার মতো আছে ইয়েতে, এই ফস্টারে। আপনারা যান তদন্ত করেন, 400 কোটির উপরে টাকা আছে আমার এইখানে প্রোডাক্ট পেন্ডিং আছে হয়তো 200-250 কোটি, 150 কোটির উপরে আমার নিজের সব টাকা যদি আমি এইরকমভাবে ব্যালেন্স না হয়, কবে একটা সময় আমার কোম্পানি ফল করবে, কারণ আমি তো ডেলিভারি একটা সময় দিতে পারবো না। আর এসওপির ক্ষেত্রে আমার মনে হয় এসক্রো সিস্টেমটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া উচিত। তবে গেটওয়ে কোম্পানিগুলোর দাবি ডেলিভারি প্রক্রিয়া সনাতন পদ্ধতিতে চলায় এ দুর্ভোগ। এই এন্টায়ার প্রসেসটাকে ম্যানুয়ালি খুব বেশি দিন চালানোটা কষ্টকর হবে। এই পুরো প্রসেসটাকে কিভাবে অটোমেট করা যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি, অথরিটির সাথে আমরা কাজ করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে স্পিরিটে কাজ করার কথা সেই স্পিরিটটা তো বাস্তবায়িত হলো না। সেই ক্ষেত্রে তাদের তো ওইভাবে নির্দেশনা দেওয়াই আছে। আমাদের কাছে যদি আমরা যদি এরকম একটা আমাদের কাছে কোনো কমপ্লেন আসে তাহলে অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করবো, যথাযথ নির্দেশনা আমরা বাংলাদেশ ব্যাংক দেবে। গ্রাহক সুরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়কে তৎপরতা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছরেও শেষ হয়নি কক্সবাজারের রামু বৌদ্ধবিহার ও সংখ্যালঘুদের বসতিতে হামলা মামলার বিচার। বৌদ্ধপল্লীতে আতঙ্ক কাটলেও হামলার ক্ষত শুকায়নি এখনো। মামলায় আটককৃতদের সবাই জামিনে রয়েছে। মামলার দীর্ঘসূত্রতায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। 2012 সালের 29 সেপ্টেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে রাতের আধারে রামু, উখিয়া, টেকনাফের বৌদ্ধবিহার ও সংখ্যালঘুদের বসতিতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। সেই ঘটনায় 375 জনের নাম উল্লেখ সহ 15,182 জনের বিরুদ্ধে 19টি মামলা দায়ের হয়। পরবর্তীতে 18 মামলায় 945 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে 9 বছরেও মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ
ভুক্তভোগীরা। বিচার প্রক্রিয়া চলছে কিন্তু ধীর গতিতে, এর কোনো আমরা সমতা পাচ্ছি না। যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে আবার অনেককেই মামলার আসামি করা হয়নি। এ নিয়ে একটা সংশয়ের আমতে রয়েই গেছে। মামলার দীর্ঘসূত্রিতায় ভুক্তভোগীরা সাক্ষ্য দিতে আগ্রহ পাচ্ছে না বলে দাবি কেন্দ্রীয় সীমা বিহারের এই অধ্যক্ষের। দীর্ঘসূত্রিতার কারণে প্রথম দিকে যে গতিটা ছিল ভুক্তভোগীদের মধ্যে সেটা কিন্তু অনেকটা ভাটা পড়েছে। নানা সমীকরণ যোগ করে হিসেব নিকেশ খসে এখন কিন্তু অনেকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু আর এগুতে চায় না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণ দ্রুত শেষ করা গেলে হামলাকারীদের বিচার নিশ্চিত করা সম্ভব। তাদেরকে সাক্ষী থেকে সম্পূর্ণ পুলিশি সুরক্ষা দেওয়া হবে। এই মামলা ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আশাবাদী। সাক্ষীরা যদি ঠিকমতো তাদের সাক্ষী যদি ঠিকমতো উপস্থাপন কোর্টের মধ্যে করতে পারেন তাহলে আমি এই মামলার নিয়ে বিচারে সম্পূর্ণ আশাবাদী ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের রক্ষায় হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুতের আলোয় এখন আলোকিত উপকূলীয় এলাকা। প্রথম পর্যায়ে এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী বছর পদ্মা সেতুর রিভার ক্রসের কাজ শেষ হলেই দ্বিতীয় ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট বিদ্যুৎ। আগামী বছরের মার্চে বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 2014 সালে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসির মধ্যে যৌথ উদ্যোগের চুক্তি হয়। বাংলাদেশের পক্ষে নর্থ ওয়েস্টের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম এ চুক্তিতে সই করেন। করোনা মহামারীর মধ্যেও চীন ও বাংলাদেশি কর্মকর্তা শ্রমিকদের যৌথ প্রয়াসে গত বছর শেষ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ। 8 ডিসেম্বর থেকে শুরু হয় উৎপাদন। এই কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। এর মাধ্যমে জেলার ব্যবসা বাণিজ্য, কলকারখানা, পর্যটন সহ আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বর্তমানে এই কেন্দ্রে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন পোড়ানো হচ্ছে 6500 টন কয়লা। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা পেতে শুরু করেছে এলাকাবাসী। বেড়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা। বড় বড় প্রতিষ্ঠান আমাদের পায়রাপুরের আশেপাশে জমি ক্রয় করতেছে এবং তারা বিভিন্ন শিল্প কারখানা গড়ার জন্য স্থাপনা কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চের প্রথম সপ্তাহে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলমোস্ট 10% চাহিদা এই বিদ্যুৎ প্ল্যান্ট থেকে পূরণ হতেছে। তেমনি এই দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি উন্নতি করার পিছনেও এই বিদ্যুৎ কেন্দ্রের অবদান আছে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 12,284 কোটি টাকা, যার প্রায় 80% ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাই সংবিধান অনুযায়ী তার সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধু কন্যার জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন নেতারা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ পথ চলার সংগ্রাম সফলতার কথা উঠে আসে নেতাদের বক্তব্যে। দেশের আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার অবদানকে জোয়ান ও বার্কের সংগ্রামের সাথে তুলনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান, গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে
আজকে মাঠ ঘোরাও করবে, পানি ঘোরা করবে, আমরা সমতি জবাব দেবো যে কোনো বিশৃঙ্খলা। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য 52 বিশিষ্ট নাগরিকের দাবি নিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, সরকারের সহযোগিতায় নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। 27 বছর ক্ষমতায় ছিল, তারা কোনো আইন করে নাই, আমরাও করতে পারি নাই, এটি আইন হয় নাই, তার জন্য নির্বাচন বসে থাকে নাই। আর নির্বাচন কমিশন করবে কে? আইন আছে, বিজ্ঞপ্তির মাধ্যমে, একটা আইনের মাধ্যমে এটা হয়ে আসছে। এখন যে অল্প সময় আছে তাতে নির্বাচন কমিশন আইন করে করা সম্ভব নয়। দেশের উন্নয়নে শেখ হাসিনার অনন্য ভূমিকা দেশে ও বিদেশে স্বীকৃত বলে মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। 2008 সালে ধস নামানো বিজয়ের মাধ্যমে আমাদের নেত্রী সরকার গঠন করেছেন, আর গত 12.5 বছর, 13 বছরে বাংলাদেশ আজকে বলতে গেছে পাকিস্তান বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে দেশের মানুষ, বাংলাদেশ এগিয়ে যাবেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা একজন বিশ্ব নেতা বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটির 3 দিনের বিশেষ চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা স্মরণ করেন সালমান এফ রহমান। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি। তুলে ধরেন 75-এর পরবর্তীতে শেখ হাসিনার যন্ত্রণার জীবন ও রাজনৈতিক সংগ্রামের কথা। 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর আবার ষড়যন্ত্র শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আরও বলেন, 2001 সালে ষড়যন্ত্র আর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাজীবন শেষ করে গত এক যুগে শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। রোববার থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। বারো বছর আগে যখন উনি ক্ষমতায় এসছেন, আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $550। আর 12 বছরে আজকে আমার পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে $2227, প্রায় 4 গুণ। এবং আমার পার ক্যাপিটা ইনকাম আজকে সাউথ এশিয়াতে হাইয়েস্ট। আমার কিন্তু ইন্ডিয়া থেকেও বেশি, পাকিস্তান থেকেও বেশি। তো এই যে একটা ফিগার, এই যে আমি বললাম, এরকম অনেকগুলি স্ট্যাটিস্টিক্স আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে আসলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে এসছেন, এটার জন্য কিন্তু আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাতে চাই। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, তবে শিক্ষার্থীদের দেয়া হবে সনদ। শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা এখনো বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হওয়ায় জেএসসি জেডিসি পরীক্ষা নেয়ার সুযোগ নেই। তবে শ্রেণীভিত্তিক মূল্যায়ন করে দেয়া হবে সনদ। সেখানে হয়তো কিছুটা সামষ্টিক পরীক্ষার কিছুটা অংশ থাকতে পারে, কিছুটা এই যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে সেগুলো দিয়ে হবে, এবং এই 8ম শ্রেণীর শেষে আশা করছি তারা সনদও আমরা তাদেরকে দিতে পারবো। এদিকে বার্ষিক পরীক্ষা অন্যান্য বছরের মতো ব্যাপক পরিসরে হবে না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। মানে বছর শেষে একটা মূল্যায়ন, এখন সেই মূল্যায়নটা খানিকটা পরীক্ষার ভিত্তিতে হতে পারে, খানিকটা আমাদের ধারাবাহিক মূল্যায়ন যেগুলো হচ্ছে সেগুলোর ভিত্তিতে হতে পারে, খানিকটা প্রজেক্ট বেসড হতে পারে, খানিকটা আমাদের এই যে আমরা অ্যাসাইনমেন্ট করছি সেগুলোর মধ্যে দিয়ে হতে পারে। এবছরের প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার প্রস্তুতিও রয়েছে। আমাদের ওয়ার্কশিট দেওয়া আছে, আমাদের মূল্যায়নের আছে, আমরা অনেকটাই করতেছি। আমাদের সেখান থেকে আমরা ওয়ার্কশিটের ভিতর থেকেও একটা মূল্যায়ন করব, পাশাপাশি শর্ট সিলেবাসে আমরা একটা পরীক্ষা নিতে পারব। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 16 জনের চুল কেটে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। একই সাথে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ করেছে। এই ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে সোমবার রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের উপর আগে থেকে খুব ছিল, এই জন্য আমাদের 14 থেকে 15 জনের মাথা চুল কেটে দেয়। একদম চোরের মতো করে আমাদের চুল কেটে দেয়, মনে হয় আমরা কি চুরি করছি। আমরা তাকে চাই না, আমরা তাকে চাই না, নিরাপদ না, আমরা কেউ তার কাছে নিরাপদ না, তার অধীনে আর আমরা থাকতে চাই না। আমরা আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে সে নিয়ে এসেছে, মানসিকভাবে অবরুদ্ধ করে রেখেছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। লিখিত অভিযোগটা আমরা আজকে পেয়েছি এবং আমরা আজকে জেনে আমরা আসলে স্তম্ভিত যে তিনি শুধু যে চুল কেটে দিয়েছেন তা না, চুল কাটার ঘটনাটা ঘটেছিল পরীক্ষার একদম শুরুর দিকে। এই স্টুডেন্টগুলো কি করে পরীক্ষা দিল, মানবিকতার জায়গা থেকেও যদি আমরা ভাবি ভীষণ দুঃখজনক। ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলে কেন এই বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় তদন্ত কমিটি করব। আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সে অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীরা জানান, গত রোববার পরীক্ষার হলে ঢোকার সময় প্রক্টর ফারহানা ইয়াসমিন কাঁচি দিয়ে 16 শিক্ষার্থীর চুল কেটে দেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাত্র 8 ভাগ নিজ জমি থেকে বছরের খাবার পান। এই তথ্য গবেষণা সংস্থা RDC এর। আর কাপিং ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনায় ক্ষুদ্র জাতিসত্তার 70% হতদরিদ্র হয়েছে। সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের পৃথক মন্ত্রণালয় ভূমি কমিশন ও মাতৃভাষায় শিক্ষার প্রস্তাব সংসদে পাঠিয়েছে এই বিষয়ক সংসদীয় ককাস। দুলালী ভুইয়ার পরিবারের সদস্য 11 জন। ঘরের 2 কামরায় ছেলে, বউ আর নাতি নাতনি মিলে 9 জনের মাথা গোজার ঠাঁই হলেও বুড়ো বুড়িকে ঘুমাতে হয় বারান্দায়। মৌসুমে ধান চাষ বা কাটার কাজ থাকলেও বাকি সময়টাই বিল পুকুরের মাছ বা শাকলতা জোগাড় করে খেতে হয়। যেদিন জোটে না সেদিন আধ পেটেই থাকতে হয়। কম বেশি একই অবস্থা নওগাঁর মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার। এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা 28,000 প্রায়। করোনায় এদের আয় কমেছে 45%। আমাদের ভাত দিবে না ছেলে মেয়েদের ভাত জুটাবে? মা কার ভাত জুটাবে বলেন? খুবই কষ্ট আমাদের। হয়তো মাছ বিক্রি করি এবং হয়তো শাকসবজি বিক্রি করি। দোকানের কাছে নিয়ে যায় ব্যাংকি ট্যাকি এটা সেটা নিয়ে আসে, চালগুলা খাওয়ানো হয়। দেশে 50-এর বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে 35টির বসবাস সমতলে। এদের 68 ভাগই ভূমিহীন। গবেষণার তথ্য বলছে, উত্তরবঙ্গে বাস করা 92 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সারা বছরের খাদ্য উৎপাদনের জমি নেই। করোনায় তাদের হতদরিদ্রের হার 70% পৌঁছেছে। কৃষিজাত পণ্য উৎপাদক তারা তাদের জিনিস বাজারে পৌঁছানো, বিশেষ করে দূরবর্তী বাজার হলে যেখানে ট্রান্সপোর্টের সহায়তা লাগে, সেইখানে পৌঁছানোর ব্যাপারটা খুবই অসম্ভব হয়ে গেছে তাদের জন্য। মন্ত্রণালয় না হলে সরকারের পক্ষে বিশেষ জনগোষ্ঠীকে কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনা দেওয়া সম্ভব না। ফলে এই প্রস্তাব আমরা মাত্র 1 সপ্তাহ আগে এটা চূড়ান্ত করেছি। এটা সরকারকে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষার ব্যবস্থা মাতৃভাষায় করতে না পারলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের অবস্থার উন্নয়ন কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাদেবপুর, নওগাঁ।
বগুড়ার হাট বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, তবে বৃষ্টির অভাবে আগাম সবজির মান নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরের চেয়ে এবার ভালো ফলনের আশা করছে কৃষি অধিদপ্তর। আগাম শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। ইতিমধ্যেই শিবগঞ্জ ও সদর উপজেলার কিছু অংশে ফুলকপি বিক্রি শুরুও করেছেন কৃষকেরা। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে ফলবে শীতের সবজি, তাই দামও ভালো পাওয়ার আশা কৃষকদের। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সবজির মান নিয়ে কিছুটা শঙ্কিত তারা। বৃষ্টি যদি একটু হালকা হালকা পাতলা না বৃষ্টি হয় তাহলে মনে ফসল ভালো হবে, আর যদি একবারে এঁকে বৃষ্টি যদি না হয় তাহলে সেচে আবাদ করা লাগবে, আর সেই আবাদটা খুব একটা ভালো হয় না। যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে ফলন আল্লাহর রহমত ভালো হতে পারে, আবহাওয়ার উপর হবে নির্ভর। সেপ্টেম্বরে বৃষ্টিপাত কম হলেও অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করছে আবহাওয়া অধিদপ্তর। সেপ্টেম্বর মাসের জন্য বগুড়ার যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি হচ্ছে 310 মিলিমিটার এবং অক্টোবর মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 126.9 মিলিমিটার। তো আমরা যদি অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতটাও পেয়ে যাই তবে কৃষকের ফসলের কোনো ক্ষতি হবে না এবং সেক্ষেত্রে কৃষক উপকৃত হবেন। কৃষি বিভাগ বলছে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়বে না আগাম সবজিতে। আবহাওয়ার যে বৈরী ভাবটা এটা হচ্ছে সাময়িক, কারণ নিম্নচাপের কারণে প্রচন্ড গরম পড়ছে। বৃষ্টি হলে ধানের জন্য ভালো হয়, আবার বৃষ্টি হলে সবজির জন্য বিপজ্জনক হয়। এবছর 2750 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এরই মধ্যে 3380 হেক্টর জমিতে সবজির আবাদ শুরু হয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। অনুমতি ছাড়াই উৎপাদন শুরু হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। উপজেলা প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানা চালু করতে তাদের অনুমোদন নেওয়া হয়নি। ভবনগুলোতে আগুন সহ অন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা তাও জানে না সরকারি দপ্তরগুলো। গত 8 জুলাই আগুন লাগে সজীব গ্রুপের হাশেম ফুডস কারখানায়। ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 51 জন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি দপ্তরগুলো জানায়, কারখানা ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুন লাগে কারখানার সবচেয়ে বড় ভবনটিতে। উৎপাদন বন্ধ হয়ে যায় অন্য ভবনগুলোর ইউনিটেও। প্রায় 3 মাস পর গত সপ্তাহ থেকে 3 ইউনিটে শুরু হয়েছে উৎপাদন। তৈরি করা হচ্ছে জুস ও লাচ্ছি। পুরো দমে কারখানা চালাতে দেয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিও। 8টা 5টা ডিউটি, 5টার পর 3 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম চলে, শুক্রবার বন্ধ। আমি লোডার কাজ করি ভাই, আমরা কাজ করি যে 2-3টা সেকশন চলে। 10 দিন ধরে রানিং। বর্তমানে এটা তো সেকশন ওগুলাই নেই, ওগুলো ক্লোজ হয়ে গেছে। যা কিছু সেকশন আছে আস্তে 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 রানিং হচ্ছে। এসব বিষয়ে কিছুই জানে না কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানটির দায়িত্ব হলেও আগুন লাগার আগেও তা করতে ব্যর্থ ছিল দপ্তরটি। এবারও দিচ্ছে দায়সারা বক্তব্য। উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানিয়েছেন, কারখানা চালু করতে অনুমতি নেওয়া হয়নি। ওই ভবনটা পরিত্যক্ত ঘোষণা করবে ফায়ার সার্ভিস এবং প্রশাসন। আমাদেরকে তারা কোনো কিন্তু নোটিশও দেয় নাই, তারা কিছু বলেও নাই। ওই কারখানা চালু করতে যেহেতু প্রশাসনের একটা বিষয় আছে, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সবচেয়ে ভালো হয়। এ বিষয়ে বক্তব্য জানতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ। আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করা সহ নানা অভিযোগে শ্রম আদালতে 3টি মামলা করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। এগুলোর সবই বিচারাধীন। হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষ করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। 3 মাস বন্ধ থাকার পর এখানে আবারও উৎপাদন শুরু হয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা এবারও তা জানে না কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। অন্যদিকে কোনো সংস্থার অনুমতি ছাড়াই উৎপাদন শুরু করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মানসিকতাতেই অটল সজীব গ্রুপ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বেড়ে যাওয়ায় বেনাপোল স্থলবন্দরে দেখা দিয়েছে ব্যাপক পণ্য জট। জটের কারণে আমদানি পণ্যের ট্রাকও বন্দরে প্রবেশ করতে পারছে না। কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটের পর সয়াবিনের ভুসি সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বেড়ে যাওয়ায় বন্দরে ট্রাকের চাপ বাড়ছে। এদিকে জট কমাতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দেশের স্থলপথে আমদানি রপ্তানি 70% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। তবে করোনার কারণে গত বছর থেকে কমে আসে রপ্তানির পরিমাণ। গত অর্থ বছরে রপ্তানি হয়েছে 2,97,048 টন পণ্য। দুই দেশের সংক্রমণ কমে আসায় গেল কিছুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে রপ্তানি। রপ্তানি বেশি হওয়ার কারণে 2,048 টন পণ্য।
দুই দেশের সংক্রমণ কমে আসায় গেল কিছুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে রপ্তানি। রপ্তানি বেশি হওয়ার কারণে বেনাপোলে পণ্য বোঝাই ট্রাকও আসছে অনেক বেশি। আগে প্রতিদিন গড়ে 100 থেকে 150 ট্রাক পণ্য নিয়ে আসলেও এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে ভয়াবহ পণ্যজট সৃষ্টি হয়েছে বন্দরে। ব্যবসায়ীরা বলছেন, সয়াবিনের ভুসি, পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, সাবান, ব্যাটারি সহ অন্যান্য পণ্য নিয়ে 250 থেকে 300 ট্রাক প্রতিদিন ভারতে প্রবেশের জন্য বেনাপোলে আসছে, কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে 200 ট্রাকের মতো। এই অবস্থায় আমাদের যদি ইন্ডিয়াতে গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি যদি এক্সপোর্ট না করতে পারি, তাহলে আমাদের এখানে গাড়ি নামাজ হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, যানজট হচ্ছে। এইটা নিরসনের জন্য কর্তৃপক্ষ হস্তক্ষেপ আমরা কামনা করছি। 15 তারিখের ভিতরে মানে এই মালগুলো কত লক্ষ টন মাল ঢোকাইতে হবে। তো এখন এটা হঠাৎ করে এত পরিমাণে এসে গেছে বেনাপোলে, যানজট সাময়িক একটা হয়েছে। তারপরও এটা নিয়ে আমাদের কমিশনার মহোদয় ইন্ডিয়ারও নিয়ে কথা বলছে যে অন্য পোর্ট খুলে দেওয়ার জন্য। এদিকে পণ্য জট কমাতে রপ্তানি ট্রাক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গ্রহণ করার কথা সেই পরিমাণ পণ্য গ্রহণ করতে পারছেন না, ফলে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে এবং কিছুটা পণ্য জটের সৃষ্টি হয়েছে। আশা করা যায় ভারতীয় কর্তৃপক্ষ যদি খুব দ্রুত রপ্তানি পণ্যবাহী গাড়িগুলি গ্রহণ করে, তাহলে রাস্তার জ্যাম কমে যাবে এবং পণ্য জটও কমে যাবে। প্রধান স্থলবন্দরে পণ্যজট নিয়ন্ত্রণে রাখতে জমি অধিগ্রহণ সহ নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে বলেও জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই মুহূর্তে বন্দরের পরিস্থিতি জানাবেন, আর জট কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? জানেন, স্বাধীনতা পরবর্তীতে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়, কিন্তু 2000 সালের পরেই বেনাপোল বন্দরে আরো ভয়াবহ আকার ধারণ করে যানজট ও পণ্যজট। কারণ যত দিন যায় তত বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাড়তে থাকে। সেই অনুযায়ী অবকাঠামো উন্নয়ন তেমন হয়নি। আমি বলে রাখি যে বেনাপোল স্থলবন্দরে 45,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে বেনাপোলে প্রায় 3 লক্ষাধিক অধিক পণ্য বেনাপোল বন্দরে রাখা হয়েছে। এই জন্য বেনাপোল বন্দরে যেন যানজট ও পণ্যজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যায়। আমি দিন ধরে প্রায় লক্ষ্য করছি যে লকডাউন উঠে যাওয়ায় বেনাপোল বন্দরে আগের চেয়ে অনেক আমদানি রপ্তানি বেড়ে যায়। এই কারণে যানজট ও পণ্যজট দেখা যায়। আমি একটু দেখাবো যে বেনাপোল বন্দরের চিত্র। বলে রাখি যে আমি কথা বলেছি বেনাপোল 300 বিভিন্ন বন্দর ব্যবস্থার সাথে, তারা আমাদের যেটা জানিয়েছে যে বেনাপোলে মূলত জায়গা স্বল্পতার প্রকাশ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে 1 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। সেই ক্ষেত্রে এখন রপ্তানির পরিমাণ দাঁড়াইছে প্রায় 2 থেকে 300 ট্রাক পণ্য যাচ্ছে। সেক্ষেত্রে বেনাপোল বন্দরে আসছে 5 থেকে 600 ট্রাক পণ্য। অর্থাৎ যে পণ্যটি বেনাপোল বন্দরে আসছে তার হাফ পণ্য ভারতে যাচ্ছে না। অন্যদিকে ভারতের পেট্রাপোল সহ ভারতের গঙ্গার কালীপাতা সহ জায়গা স্বল্পতা রয়েছে, সেখানে ট্রাক স্বল্পতা রয়েছে। অর্থাৎ ভারত থেকে যে বাংলাদেশ থেকে যে পণ্যগুলো ভারতে রপ্তানি হবে সেই পণ্যগুলো তারা নিতে পারছেন। এই কারণে যানজট প্রকার আকার ধারণ করছে। অন্যদিকে আমি কাস্টম কর্তৃপক্ষ বা বন্দর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমরা আগে থেকে ইকুইপমেন্ট বেড়েছি, জায়গা অ্যাকোয়ার করেছি, বিভিন্ন শেড ইয়ার্ড নির্মাণ করেছি, বা যানজট নিরসনেও আমরা কাজ করছি। কিন্তু প্রকৃতপক্ষে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এই যানজট নিরসনের সম্ভব হচ্ছে না। তারপর আমরা দুই দেশের সাথে বৈঠক করে এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি। যার যে 20 কিলোমিটার এলাকা জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছিল, সেই যানজট নিরসনেও আগের থেকে তারা অনেকটা নিরসনের চেষ্টা করছে। কিন্তু প্রকৃত ব্যবসায়ীদের দাবি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে এর আগে এখানে বেনাপোল বন্দরে মাত্র একটি গেট দিয়েই আমদানি বা রপ্তানিকৃত পণ্য তারা চলাচল করছে। এই গেট সংখ্যা বৃদ্ধি করতে হবে, বা এখানে বেনাপোল পৌর যে ট্রাক টার্মিনাল, সেখানে ট্রাক টার্মিনাল ট্রাক রাখতে হবে। আর এই সিরিয়ালের নামে যে বিভিন্ন জটটা সৃষ্টি হয়েছে, যদি আনসার বা অন্য কোনো বাহিনী দিয়ে এই সিরিয়ালটা করায়, সেক্ষেত্রে জট অনেকটা কমবে। আপনি একটু বলে রাখি যে শুধু বেনাপোল বন্দর থেকে ভোমরা স্থল বন্দর নয়, মোংলা সমুদ্র পোর্টে বা অন্য স্থল বন্দর দিয়ে যে সোয়াবিন ভুসি রপ্তানির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু বেনাপোল বন্দরে যে পণ্যগুলো এসেছে, এই পণ্যগুলো বেনাপোল দিয়ে যাবে, কারণ ভারত কলকাতা ও বেনাপোলের মধ্যে দূরত্ব কম হয়। আমন চাষের মধ্যবর্তী সময় বিভিন্ন জেলায় হঠাৎ বেড়েছে ইউরিয়া সারের দাম। খুচরা বাজারে প্রতি বস্তায় অতিরিক্ত 80 থেকে 100 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে প্রান্তিক চাষিদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরিদপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 6000 হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। তবে খুচরা বাজারে হঠাৎ ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা।
চাষিদের অভিযোগ, কৃষি শ্রমিকের সংকট সহ নানা কারণে বেড়েছে উৎপাদন খরচ। তার উপর হঠাৎ সারের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা কঠিন হবে তাদের। সারের দাম বেশি দেখে আমরা এটা সার বেশি খাইতে পারতেছি না। আমনের সিজনে অতিরিক্ত সারের যদি দাম বেড়ে যায় তাহলে আমরা ফসল করে কোনো জুত পাবো না। আমরা যে পরিমাণে ধানের দাম পাবো তাতে তো আমাদের খরচ যায় হাতে থাকবে না কিছু। একই অবস্থা নওগাঁতেও। ডিলার পর্যায়ে সার সংকট না থাকলেও খুচরা বাজারে প্রতি বস্তা সারের দাম বাড়ানো হয়েছে 100 টাকা। এজন্য বাজার তদারকি দাবি জানিয়েছেন চাষিরা। 500 সার লাগবে, 100 আছে, 90 আছে, দাম বলে বাড়তি। যশোরেও কোনো কারণ ছাড়াই সারের দাম বাড়িয়েছেন ডিলার, সাব ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি বাস্তব কোনো প্রমাণ পাই আমি তার ডিলারশিপ বাতিল করব এবং আইনগতভাবে জেল সেটা আমি করব, কারণ আমি এদিকে কোন রকম ডকুমেন্ট যদি পাই আমি কিন্তু সার দেওয়ার ব্যক্তি না। ভরা মৌসুমে সারের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রান্তিক চাষিরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় ৭,৭০০ মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৪ লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৭,৭৭,০০০। এ পর্যন্ত আক্রান্ত ২৩,৩৪ লাখের বেশি। টিকা নিতে সাধারণ মানুষের অনিচ্ছার কারণে যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। একদিনে দেশটিতে মারা গেছে প্রায় ১৭০০ জন, নতুন শনাক্ত ৯০,০০০-এর বেশি। মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ ৮৫২ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। ব্রাজিলে মারা গেছে ৮১৮ জন। এক সপ্তাহে রোমানিয়ায় করোনার সংক্রমণ ৬৫% বেড়েছে। ইউক্রেনেও সংক্রমণ বেড়েছে ৩৬%। এদিকে পর্যটনের প্রসারে ভারত ভুটান সীমান্তে চালু হচ্ছে বাস চলাচল। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন 2 শীর্ষ সেনা কর্মকর্তা। তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর তারা সেখান থেকে সব মার্কিন নাগরিককে না সরানো পর্যন্ত সেনা রাখার পরামর্শ দেন। মঙ্গলবার মার্কিন সিনেটে শুনানিতে এসব তথ্য দিয়েছেন জেনারেল মার্ক মিলি এবং জেনারেল ম্যাককেনজি। তারা বলেন ২৫০০ সেনা আফগানিস্তানে রাখার পরামর্শ দিলেও তা আমলে নেননি প্রেসিডেন্ট। তাদের মতে সেনা প্রত্যাহার না করলে তালেবানের হাতে কাবুলের পতন ঠেকানো সম্ভব হতো। এদিকে আফগানিস্তানে অবস্থানরত আল কায়দার সদস্যরা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্ক করেছেন জেনারেল মার্ক মিলি। তাইওয়ানের পার্লামেন্টে সংঘর্ষে জড়িয়েছেন এমপিরা। মঙ্গলবার তাইওয়ান সরকারের প্রধান সু স্যাং-চ্যাং বক্তব্য দিতে শুরু করলে বাধা দেয় বিরোধী দল দ্য ন্যাশনালিস্ট পার্টির সদস্যরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। একে অপরের দিকে প্লাস্টিকের বোতল ছুড়ে মারে। পরে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান তাইওয়ান প্রধান। বলেন সরকারের নীতি সম্পর্কে জানা জনগণের অধিকার। আর পার্লামেন্টে এমন সংঘর্ষের ঘটনার নিন্দা জানান তিনি। পরে পার্লামেন্ট ছেড়ে চলে যান সু স্যাং-চ্যাং। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি ইস্যুতে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। এদিকে করোনা মোকাবেলায় ক্ষমতাসীন দলের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের। শুধু জুন জুলাইয়ে তাইওয়ানে করোনার মৃত্যু হয়েছে ৮০০ জনের। ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় ২৪ বন্দী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশত। বুধবার দেশটির উপকূলীয় শহর গুয়ায়াকিল কারাগারে 2 দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। ইকুয়েডরের কারা কর্মকর্তারা জানিয়েছেন গুয়ায়াকিল এর আঞ্চলিক কারাগারটিতে বন্দীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। প্রায় 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। বন্দীরা কারাগারের জানালা দিয়ে বিস্ফোরক দ্রব্য এবং গুলি ছোড়ে। এসব বন্দীরা অস্ত্র কোথায় পেল তা জানা যায়নি। এদিকে মানবাধিকার সংস্থা IACHR কারাগারের সহিংসতার নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। গত 4 দিন ধরে ভয়াবহ জ্বালানির সংকটে যুক্তরাজ্য। এরই মধ্যে বন্ধ দেশটির বেশিরভাগ পেট্রোল পাম্প। এমন পরিস্থিতিতে সামরিক সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। বিবিসি বলছে সরবরাহ স্বাভাবিক রাখতে 150-এরও বেশি ট্যাঙ্কারের মাধ্যমে তেলের পাম্পে জ্বালানি সরবরাহ করবে সেনাবাহিনী। জরুরি ভিত্তিতে ইউরোপের নানা দেশ থেকে ৫,০০০ চালককে ব্রিটেনের ভিসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। ট্রাক চালকের অভাবে গত কয়েক মাসে খুচরা দোকান, রেস্তোরাঁয় পণ্য সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি তেলে পর্যাপ্ত মজুদ থাকলেও ফিলিং স্টেশনে তা পাঠানো যাচ্ছে না। এদিকে জ্বালানি সংকটে আতঙ্কিত লোকজন অতিরিক্ত পেট্রোল গ্যাস মজুদ করায় সংকট আরও তীব্র হচ্ছে। জ্বালানিই নয়, ব্রিটেনের প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহেও তৈরি হয়েছে সংকট। অবশেষে অপেক্ষা পুরালো মেসির। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে গোল খরা কাটালেন আর্জেন্টাইন তারকা। পিএসজিও পেয়েছে দুর্দান্ত জয়। এদিকে
রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দিয়েছে শেরিফ তিরাসপুল। অন্যদিকে সালাহ, মানে, ফিরমিনোর কল্যাণে পোর্তোর মাঠে গোল উৎসব লিভারপুলের। Hakimi to his right. Mbappe through the middle. It's Messi. এই গোল অনেক প্রশ্নের জবাব। প্যারিসের চাপা অস্বস্তি এক ফুৎকারে উড়িয়ে দিলেন লিওনেল মেসি। নাম্বার 30-তে আর্জেন্টাইন জাদুকরের প্রথম গোল, কিলিয়ান এমবাপের সাথে 1-1-এ দুর্দান্ত ফিনিশিং। And the finish is absolutely brilliant. পার্ক দি প্রিন্সেসে তখন বাঁধ ভাঙা উৎসব। মেসির খেলা নিয়ে শুরুতেই সংশয় দূর করেছেন পচেত্তিনো। শুরুর একাদশ সাজিয়েছেন মেসি, নেইমার, এমবাপেকে রেখে। সাফল্য এসেছে দ্রুত। ম্যান সিটি ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে অনেক, তবে স্টার্লিং, ডি ব্রুইনার কপাল খারাপ। দোনারুমা এদিন সিটির আক্রমণ সামলেছেন বেশ কয়েকবার। 2 গোলের জয়ে গত আসরের প্রতিশোধ নিয়েছে পিএসজি। সাবেক গুরু গার্দিওলার বিপক্ষে এই যাত্রায় জয়ী মেসি। অঘটন সান্তিয়াগো বার্নাবুত পুচকে শেরিফ তিরাসপুল চমক দিয়েছে আধা ঘন্টা না পেরোতেই। 75% বল দখলে রেখে রিয়ালের দাপট ছিল ঠিকই, তবে সমতায় ফিরতে সময় লেগেছে। পেনাল্টি থেকে বেনজেমা অস্বস্তি কাটালেও শেষ বেলায় ইতিহাস গড়েছে তিরাসপুল। মাদ্রিদের একদিকে হতাশা, আরেকদিকে আনন্দ। এসি মিলানের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। 83 মিনিট পর্যন্ত 1 গোলে পিছিয়ে থেকেও গ্রিজম্যান, সুয়ারেজের কল্যাণে নাটকীয় জয় পেয়েছে সিমিওনির দল। অন্যদিকে পোর্তোকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছে লিভারপুল। সালাহ, ফিরমিনোর জোড়া আর মানের গোলে 5-1 ব্যবধানের জয় পেয়েছে অল রেডস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের আতিথ্য নেবে চেলসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় আলাদা ম্যাচে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিক ও বার্সেলোনা। শুরু ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছে ইউভেন্টাস। সবশেষ 4 ম্যাচে জয় পেয়েছে অ্যালেগ্রির দল। ঘরের মাঠে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইউভে। ইনজুরিতে ছিটকে গেছেন মোরাতা এবং দিবালা। অন্যদিকে লিগে ম্যান সিটির ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি। করোনা আক্রান্ত হওয়ায় এনগোলো কান্তেকে পাচ্ছে না দ্য ব্লুজ। এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ভিয়ারিয়ালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা 2 ম্যাচে হারের ব্যর্থতা ভুলতে চাইবে রেড ডেভিলস। চোটের কারণে হ্যারি ম্যাগুয়ের এবং লুক শো থাকছে না এই ম্যাচে। সাব চ্যাম্পিয়নশিপ খেলতে মালদ্বীপে জাতীয় ফুটবল দল। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে ভালো কিছুর প্রত্যয় জানিয়ে গেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বল্প প্রস্তুতি হলেও নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে ভিন্ন কৌশলে মাঠে নামার কথা জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। 1 অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গন্তব্য মালদ্বীপ, লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকা থেকে মালদ্বীপ কেবল 4 ঘন্টা দূরত্ব, কিন্তু সাফের শিরোপা পুনরুদ্ধারে যে কঠিন পথ পাড়ি দিতে হবে জানা আছে জামালদের। এর আগে 3টি সাফ খেলেছেন, প্রত্যেকবারই হতাশা সঙ্গী হয়েছে অধিনায়কের। তারপরও শিরোপা স্বপ্নে পিছু হাঁটতে নারাজ জামাল। সবাই মনে আছে যে আমরা অনেকদিন পর আমরা সাফ চ্যাম্পিয়ন হইতে পারি না। সো সবাই এটা চিন্তা করে আজকে এই টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হইলে দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো, আর নিজের জন্য ভালো। সো আমরা সবাই চেষ্টা করব তার আমরা একটা ভালো রেজাল্ট পাইব। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবার খেলতে যাচ্ছেন তারিক, সুমন রেজা সহ 9 ফুটবলার। আর প্রথমবার ডাক পেয়েই বড় মঞ্চে পরীক্ষা দিতে প্রস্তুত 19 বছর বয়সী মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। আমি 23 জনের স্কোয়াডে আছি। আমরা সবাই ভালো প্র্যাকটিস করেছি, যে কয়েকদিন প্র্যাকটিস করেছি। আশা করি আমি আমার জায়গা থেকে আমি আমার বেস্ট পারফরমেন্সটা দেব ইনশাআল্লাহ। হঠাৎ কোচ বদলে কৌশলে পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন অস্কার ব্রুজন, কিন্তু দেশে মাত্র 4 দিনের অনুশীলনে তা কতটুকু সম্ভব সে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্লেয়ারদের যেই আমি দেখি যে তারা খুবই মোটিভেট এবং তাদের খুবই সিরিয়াসনেস, তারা অনেক পার্সোনাল ট্রেনিং করে এবং যদি একটা টিম যদি টিমওয়ার্ক ভালোভাবে যদি আমরা করতে পারি অবশ্যই একটা ভালো আশাজনক একটা রেজাল্ট করতে পারবো। 1 অক্টোবর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর 2 দিন পর ভারতের চ্যালেঞ্জ নিবে বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চে নাগরিকত্ব পাওয়ার পর এখনো ফিফার অনুমতি মেলেনি, তাই সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিটা কিংসলের। এতদিনেও ছাড়পত্র আদায় করতে না পারায় বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে নানা গুঞ্জনও আছে ফুটবল পাড়ায়। তবে কিংসলের মতো ফুটবলার সাফের দলে প্রয়োজন ছিল বলে গেছেন জামাল ভুঁইয়া।
স্বপ্ন ভাঙে, হৃদয় কাঁদে। সাফে সুযোগ হবে না বুঝেই অনুশীলনের বাইরে ছিলেন এলিটা কিংসলে। তার একাকিত্ব সতীর্থদের পাশে থেকেও বহুদূরে যেন তার উপস্থিতি। মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে যায়, মন খারাপ করে ছিলেন এলিটা কিংসলে। তার একাকিত্ব সতীর্থদের পাশে থেকেও বহুদূরে যেন তার উপস্থিতি। মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে যায়, মন খারাপ করে। কিংসলে দলে নেই, তা মানতে কেন কষ্ট হয়? বাফুফে কি সত্যি সর্বোচ্চ চেষ্টা করেছিল কিংসলের জন্য? জনপ্রিয় দৈনিকের পাঠক জরিপে ৯৮% ভোট পড়েছে যারা ফেডারেশনের ব্যর্থতাকে সামনে এনেছেন। পেছনে ফেরা যাক। কিংসলে মার্চে পেয়েছিলেন বাংলাদেশের নাগরিকত্ব। তখন থেকেই জাতীয় দলে খেলার গুঞ্জন শুরু হয়ে যায়। এরপর কেটেছে ৬ মাস। বাফুফেও বারে বারে ফিফা থেকে যত দ্রুত সম্ভব ছাড়পত্র পাওয়ার আশা দেখিয়েছে। তার সমস্ত কাগজপত্র সবকিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। অবস্টাকলস বা কোনো পারমিশন বা এরকম কোনো অথরাইজেশন সেগুলোর জন্য কোনো আসলে ল্যাকিংস না থাকে। সাফের প্রাথমিক দলে রেখে সেই আশা আরও বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু জটিলতা কাটিয়ে কিংসলেকে মালদ্বীপে পাঠাতে পারেনি। বাইরের থেকে মনে হয়েছে সবার আন্তরিকতা আছে, খেলোয়াড়ের আন্তরিকতা আছে, কোচেরও আন্তরিকতা আছে, ইভেন ফেডারেশনের আন্তরিকতা ছিল। গ্যাপটা কোথায় এটা আমরা পরিষ্কার না। কিংসলেকে কেন প্রয়োজন? বিশাল দেহি এই আফ্রিকান ডিফেন্স ভেদ করেন সহজেই। বক্সে তার রিফ্লেকশন, গতিময় শট সবই লাল সবুজের ফুটবলে যে বড্ড অভাব। যারা সামনে খেলে ওরা সবাই মানে একই সাইজ, আর এলেটা একটু বড়, তো ওর একটু ডিফারেন্স। তো এই জন্য আমি পার্সোনালি চাইছি এলেটা। সোমবারের অনুশীলনে প্রাথমিক স্কোয়াডের ২৬ জনই নিয়েছিলেন কোচের তালিম। কিংসলেকে বসিয়ে রাখা হয় শুধুই কি চূড়ান্ত স্কোয়াডে না থাকার কারণ, নাকি অন্য কিছু? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বরাবরই হতাশ করেছে বাংলাদেশ। এবার ব্যর্থতা বৃত্ত ভেঙে ইতিহাস করার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। টানা ৩ সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন টাইগার অধিনায়ক। মূল পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে মানসিক দৃঢ়তাকে গুরুত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। টি-20তে সেরা সময় পার করছে বাংলাদেশ। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে সিরিজ জয়ের সাফল্য, কিন্তু ঘরের মাঠে স্লো উইকেটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেললেও ওমান আমিরাতে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে আমরা 2টা সিরিজ জিতেছি, তার আগে জিম্বাবুয়েতে সিরিজ জিতে এসেছি। 3টা সিরিজে যে প্রস্তুতি হয়েছে আমাদের, এটা কতটুকু বুস্ট আপ করবে বিশ্বকাপের আগে? সবচেয়ে বড় কথা আপনি যে মেনশন করলেন যে জয়ের যে আত্মবিশ্বাস, সেটার চেয়ে বড় কিছু হতে পারে না। স্পেশালি যখন আপনি এরকম বড় একটা টুর্নামেন্ট খেলবেন, বৈশ্বিক টুর্নামেন্ট খেলবেন, যেখানে আপনার অপোনেন্টগুলো আরও বেশি চ্যালেঞ্জিং থাকবে, আরও টাফ থাকবে, তো তখন হয়তোবা সেই আত্মবিশ্বাসটা আপনাকে অতিরিক্ত একটা ভরসার জায়গা দিবে যে আপনি প্রেশার সিচুয়েশন বা ক্রাঞ্চ সিচুয়েশনগুলো আপনি ভালো করে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু যে ফরম্যাটে গত কিছুদিন সাফল্যে ভাসছে টিম টাইগার্স, সেখানকার অতীতটা বড্ড মলিন। টি-20তে বাংলাদেশের অবস্থান আসলে লাস্ট 3টা সিরিজের বাদ দিলে একটু নাজুক অবস্থায় আছে। আমরা যদি সবশেষ বিশ্বকাপের পারফরমেন্স দেখি যে লাস্ট 6টা ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ অতটা ভালো করেনি। এবার আসলে কতটুকু আত্মবিশ্বাসী, এটা রাইট টাইম কিনা বাংলাদেশকে আসলে ভালো করার? লাস্ট 6টা টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজের প্রবলেম, মাত্র একটা ম্যাচ জিতেছি, তো সেই ব্যারিয়ারটা আমরা ভাঙতে চাই ইনিশিয়ালি, এবং অ্যাজ মেনি অ্যাজ ম্যাচ উই ওয়ান্ট টু উইন। বাছাই পর্বের পরীক্ষা কঠিন হওয়ার কথা নয়। সহজ প্রতিপক্ষের বাধা টপকে চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাউন্ড 12-এ, যেখানে আছে টি-20 সেরা দলগুলো। ডিপেন্ডিং অন কন্ডিশনস, ওই কন্ডিশনসগুলো আইডেন্টিফাই করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ওই জিনিসগুলো আমাদের তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা ইম্পর্টেন্ট, এবং মানসিকভাবে দৃঢ় থাকাটা ইম্পর্টেন্ট। টি-20 অভিজ্ঞতায় অন্যদের চেয়ে পিছিয়ে থাকলেও মাহমুদুল্লাহর শক্তির জায়গা তারুণ্য। সেই শক্তি দিয়েই ইতিহাস বদলে ফেলাই লক্ষ্য। তরুণ প্লেয়ার যারা আছে সবাই ভালো পারফর্ম করছে, সেটা সবচেয়ে বড় পজিটিভ দিক আমাদের টিমের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন ধরনের এক ডাইনোসরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতির ডাইনোসরের পুরো শরীরে ছিল সূচালো কাঁটা। স্পিকোবেলাস অ্যাফের নামে এই ডাইনোসরের জীবাশ্ম সম্প্রতি আবিষ্কার হয় মরক্কোর পার্বত্য অঞ্চলে। 16 কোটি বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করত এই ডাইনোসর, ধারণা গবেষকদের।
বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন সময়ে উদ্ধার হয়েছে ডাইনোসরের জীবাশ্ম। তবে এবার এমন এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্মর সন্ধান মিলেছে যার পুরো শরীর জুড়ে সূচালো কাঁটাযুক্ত আছে পাঁজরের সাথে। বিজ্ঞানীরা বলছেন স্পিকুমেলাস অ্যাফে নামের নতুন এই প্রজাতিটি আফ্রিকা মহাদেশে আবিষ্কৃত অ্যাঙ্কিলোসোর ডাইনোসরদের মধ্যে সবচেয়ে পুরনো। এর আগে এমন কাঁটাযুক্ত ডাইনোসরের জীবাশ্ম লাতিন আমেরিকায় শনাক্ত হলেও এবারের প্রজাতিটি একেবারেই আলাদা। সম্প্রতি এই নতুন প্রজাতির ডাইনোসরের কয়েকটি জীবাশ্ম আবিষ্কার হয় মরক্কোর পার্বত্য অঞ্চলে। গবেষকেরা বলছেন এই ডাইনোসর বাস করত 16 কোটি বছর আগে। যখন আমরা জীবাশ্মগুলো খুঁজে পাই তখন ধারণা করা হয় এগুলো ডাইনোসরের নিকটাত্মীয় কোনো প্রজাতি। পরে আমরা এর পুরো শরীরে কাঁটা দেখতে পাই। প্রাণীটির বুক, পিঠ, লেজের পৃষ্ঠভাগ জুড়ে কাঁটার মতো সূচালো অংশ আছে। এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন সম্পর্কে জানতে সহায়ক হবে। নতুন শনাক্ত ডাইনোসরের প্রজাতির শরীরে এমন সূচালো হাড় কিভাবে তৈরি হলো সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ধন্যবাদ সবাইকে।